হতে যাচ্ছে, তার মানে গণভোট হবার পর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা সরকার ভাবছে, যেই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ উপদেষ্টারা থাকবেন, ছাত্র উপদেষ্টারা বাদ পড়বেন, তাহলে আসিফ নজরুলরা থাকবেন যাদেরকে বিএনপি পরামর্শ দিয়ে তদবির করে উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছে। মাসে 2 মাসে জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি মানে বাংলাদেশের 3 শক্তিশালী পরাক্রমশালী ইউনূসের প্রিয় 3 দল, এদের মধ্যকার কৃত্রিম কাইজ্জা, একজন আরেকজনের বিরুদ্ধে এটা বলবেন ওটা বলবেন, এই অভিযোগ করবেন ওই অভিযোগ করবেন, এবং তার পরপরই গিয়ে হাজির হবেন খাজা বাবার দরবারে যমুনায়, এবং যমুনায় গিয়ে তারা রাজা মহাশয়কে কুর্নিশ করে আবারও সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করে আসবেন এবং জানিয়ে আসবেন যে এই রাজা মহাশয়ের আশীর্বাদের হাত যদি তাদের ওপর থেকে উঠে যায় এবং রাজা মহাশয় যদি সরে যান, তাহলে দেশ কত বড় বিপদে পড়বে, এবং তার হাতেই আছে সকল সমস্যা সমাধানের চাবিকাঠি। দেখেন, বিএনপি যখন মঙ্গলবার দিন যমুনায় হঠাৎ রওনা হলো, তাদের 3 হেভিওয়েট নেতা সহ স্থায়ী কমিটির 3 নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এরা যখন রওনা হলেন এবং সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এলো যে তারা প্রশাসনে বিভিন্ন পক্ষপাত দুষ্ট নিয়োগ নিয়ে, জামায়াতের প্রভাব নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এসব বিষয়ে আলাপ করতেই প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে এর পরপরই জামায়াতে ইসলামী, এনসিপি এরাও যমুনায় গিয়ে হাজির হবেন। এবং দয়া করে অবাক হবেন না, আগের প্রথা যদি স্মরণ করতে পারেন তাহলে দেখবেন যে আজ হয়তো বামপন্থী দলগুলোকে একসঙ্গে করে, ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে করে, তারপর মার খাওয়ার পর থেকে বিপি নুরুল হক নুরুর দলটিও এই সুযোগ পাচ্ছে। এরকম নানা ঝাঁকে ঝাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় হয়তো আরো অনেক রাজনৈতিক দলকে সাক্ষাৎ দেবেন। আসলে রাজনৈতিক দলগুলো যে বেঁচে আছে, টিকে আছে এবং তারা যে কত গুরুত্বপূর্ণ সেটা একমাত্র এই ডক্টর ইউনূসের দরবারে, আর না হলে তারই সৃষ্ট আলী রিয়াজের দরবারে গেলেই তারা বারবার অনুভব করেন। কাজেই নানা রকম ছুতো নাতায় তারা গিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যে সেসব উদ্বেগের প্রশ্নের কোনো জবাব দেন তার কোনো নমুনা অবশ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনে যখন এসে তারা কি বলেছেন প্রধান উপদেষ্টাকে সে কথা বলেন তখন পাওয়া যায় না। কারণ মনে আছে তো আপনাদের, অনেক অনেক মাস আগে, সম্ভবত গত মে মাসের দিকে, মাহমুদুর রহমান মান্না সংবাদ মাধ্যমের সামনে বলেই ফেলেছিলেন যে প্রধান উপদেষ্টা তো কোনো কথার কোনো জবাব দেন না, তিনি শুধু উদ্বেগগুলো শোনেন, প্রশ্নগুলো শোনেন আর মৃদু হেসে আমাদের বিদায় দিয়ে দেন। তো ওই হাসিটুকু দেখতেই আসলে রাজনৈতিক দলগুলো বারবার গিয়ে দেখে আসে যে রাজার গুড বুকে, রাজার তালিকায় তারা এখনো আছে কিনা। কারণ এই নিরাপত্তাহীনতার একটা বড় কারণ রাজনৈতিক দলগুলোও জানে। তারা একদিকে যেমন বুঝতে পারছে না যে তারা কি নির্বাচন চায়, এই যে বিএনপি এত নির্বাচন 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 করছে, কিন্তু বিএনপি জানে যে এমনকি তাদের নেতা তারেক রহমানের দেশে আসতে তারা বুলেট প্রুফ গাড়ি কিনেছে বটে, অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার পর আসতে পারছেন কিনা, তফসিলটা আদৌ ঘোষিত হচ্ছে কিনা, নাকি তার আগে গণভোট হয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি আরো বিলম্বিত হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা বিষয় আসলে শেষ পর্যন্ত নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। বিএনপি নেতৃবৃন্দ গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবদার করেছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নাকি কেয়ারটেকার সরকারের মতো হয়ে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়ে যেতে হবে, খুব নিরপেক্ষ হয়ে উঠতে হবে। তো ডক্টর ইউনূস যখন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন তখন তিনি এমন সব উপদেষ্টাদের নিয়ে হাজির হয়েছেন, আসিফ নজরুল, আদিলুর রহমান, শুভ্র, ওয়াহিদুদ্দিন মাহমুদ, যে 3 জনই বিএনপির পরামর্শে, বিএনপির তদবিরে উপদেষ্টা পরিষদে ঢুকতে পেরেছেন। কাজেই ডক্টর ইউনূস প্রথমেই ওই আলাপের একরকম বলে না যে প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছেন। তারপর ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে নিরপেক্ষ অবশ্যই হবেন তিনি, এবং নিরপেক্ষ হওয়ার আশ্বাস হিসেবে তিনি বিএনপিকে কিন্তু কালকে একটা কথা বলেছেন যেটা অন্তত বিএনপি বেরিয়ে সংবাদ সম্মেলনে বলেছে। তার মানে বিএনপিকে অন্তত তিনি কোনো মন্তব্য করেছেন বিএনপির উদ্বেগের জবাবে। তিনি বলেছেন প্রশাসন তিনি দেখবেন নির্বাচনের আগে, কাজেই
সেই সময়ে কোনো ডিসি এসপি পদ নিয়ে বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ নিয়ে বিএনপির এখন চিন্তা করার দরকার নেই। ভাবেন তো, নির্বাচন ফেব্রুয়ারি মাসে, যদি সত্যি ডক্টর ইউনূস এবং বিএনপি বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তাহলে এখন কেন প্রশাসনের নিয়োগ নিয়ে বিএনপির অস্বস্তি থাকবে বা অভিযোগ থাকবে? অভিযোগ বা অস্বস্তি জামায়াতে ইসলামীরই বা কেন থাকবে? জামায়াতে ইসলামীও তো কদিন আগে রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমির, তিনি জনসভায় বক্তৃতা দিয়ে বলে ফেললেন যে কোন কোন উপদেষ্টা পরিষদের সভায় কি কি বলে, আর বলে বলে প্রধান উপদেষ্টাকে ভুলভাল কি বোঝায়, সব নাকি তাদের কাছে রেকর্ডিং আছে। মানে তিনি সরাসরি বললেন যে বিএনপি ঘনিষ্ঠ কোন উপদেষ্টারা কি ধরনের আলাপচারিতা করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে, তার রেকর্ডকৃত দলিল তাদের কাছে চলে এসেছে। এবং তারা এই সর্বসাম্প্রতিক 3 সপ্তাহ খালি রাখার পর এবং এর আগে একটা বড় ধরনের আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পারস্পরিক ঘুষ নিয়ে, মানে তাদের মধ্যে ঘুষ নিয়ে, বকরা নিয়ে একটা বড় বাদানুবাদের পর এক জনপ্রশাসন সচিবকে সরিয়ে 3 সপ্তাহ পরে যে জনপ্রশাসন সচিব বসালেন ডক্টর ইউনূস, সেটা নিয়ে সরাসরি জনসভায় আপত্তি তুললেন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, এবং তিনি বললেন ওই লোক ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাহলে দেখেন, ওই যে বলছিলাম যে জনসভায় বাইরে তারা নানা রকম অভিযোগ করবেন, কাইজ্জা করবেন, কিন্তু যখন ডক্টর ইউনূসের কাছে উপস্থিত হবেন তখন তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তুলে ধরবেন না। তখন তারা ওই আশ্বাস পেয়ে চলে আসবেন যে ডক্টর ইউনূস বলেছেন তিনি নিজেই এই প্রশাসনের বিভিন্ন পদ পদায়ন দেখবে। জামায়াতে ইসলামী দেখেন, একদিকে যেমন বিএনপি কোনো পাল্টা প্রশ্ন করে নাই যে 3 মাস পরে নির্বাচন, এখনো আপনি প্রশাসন দেখেন না, আপনি তাহলে কবে থেকে নিরপেক্ষভাবে প্রশাসন দেখবেন? জামায়াতে ইসলামী গিয়ে বলে এসেছে নভেম্বরে গণভোট করতে হবে। জামায়াতে ইসলামীর এই দাবি তো পুরনো। আর রুহুল কবির রিজভী আহমেদ বিএনপি বলেই যাচ্ছে ভোটের দিনেই, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। রুহুল কবির রিজভী এখনো অন্তত বাইরের বক্তৃতায় বলছেন যে জামায়াতে ইসলামীর এসব আবদার কিছুতেই মানা যাবে না। কিন্তু জামায়াতে ইসলামী এই যমুনায় গিয়ে দেখা করে বুধবার দিনেও ডক্টর ইউনূসকে পরিষ্কার বলে এসেছে যে তারা নভেম্বরে গণভোট চায়। তারা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের একটা সাংবিধানিক ভিত্তি চায়, এবং এই আদেশ ডক্টর ইউনূস নিজেই দিতে পারেন, এবং তার মাধ্যমে এই সাংবিধানিক নিরাপত্তা এবং বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া জুলাই সনদের বিষয়ে তারা যেটা আগে থেকেই বলে আসছেন যে তাহলে এই পুরো এক্সারসাইজটাই, এই এতদিনের এত আলোচনা, এই সব কিছুই একটা সময় নষ্ট মাত্র। এবং নভেম্বরে গণভোট কিভাবে হতে পারে, কি তারা বলেছেন ভেতরে, সে কথা আবার দেখছিলাম সংবাদ সম্মেলনে এসে যমুনার বাইরে বসে সৈয়দ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলছেন। এত কিছু শুনে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন, মানে যার হাতে ভুবনের ভার, তিনি যে কি সিদ্ধান্ত নিলেন তা জানার কিন্তু কোনো উপায় থাকে না। তার মানে রাজনৈতিক নেতারা ভরভর করে তাদের অভিযোগ, তাদের অভাব, তাদের দুশ্চিন্তা, তাদের উদ্বেগ এবং তাদের তরফ থেকে যা যা সমাধান, যে সাংবিধানিক আদেশ দিলে জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি পাবে, সাংবিধানিক আদেশ দিলে এটা বাস্তবায়নযোগ্য হবে, এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদকে শক্ত ভিত্তি দিতে হবে নির্বাচনের আগে, এই সব কথা জামায়াতে ইসলামী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে কি ভাবছেন তা একমাত্র জানেন পরম করুণাময় আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। ওদিকে দেখেন, যেই জামায়াতের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির এমন বাদানুবাদ শুরু হলো যে জামায়াত নেতা রীতিমতো বললেন যে জন্ম নিয়ে যেন বাপকে অস্বীকার করো না এবং বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। মানে জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পারওয়ার বলে বসলেন যে তারাই তো জন্ম দিয়েছেন এনসিপি কে, কাজে এনসিপি যাতে বেশি বাড়াবাড়ি না করে। কিন্তু যমুনায় গিয়ে দেখা গেল যে জামায়াতে ইসলামী এবং এনসিপি ঠিক যেমন জুলাই সনদ স্বাক্ষরের আগেও তারা দুই দলই সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিষয়টিতে জোর দিচ্ছিল, এই একই কথা কিন্তু তারা একত্রে একই সুরে বলে এসেছে। তাহলে দূরত্বটা কোথায়? এবং এনসিপি বলে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি একটা আদেশের মাধ্যমে
জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়, তাহলে তারা বাস্তবায়নের একটা কাঠামো তৈরি করা হয়, তাহলে তারা সই করতে পারে। এনসিপি কে জুলাই সনদ বিষয়ে অবশ্য ডক্টর ইউনূস কিছু কথা বলেছেন বলে মনে হলো, কারণ এনসিপি বলছে তাদেরকে বলা হয়েছে জুলাই সনদে যেন তারা স্বাক্ষর করে ফেলে। কিন্তু কি কি হলে তারা স্বাক্ষর করবে সে বিষয়ে মন্তব্যের পর ইউনূস কি বলেছেন তা আর জানা যায় না। ঠিক যেমন জানা যায় না যখন নাহিদ ইসলামরা গিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে বিএনপি কি তার মানে কেয়ারটেকার সরকার চাইছে, তত্ত্বাবধায়ক সরকার চাইছে। আপনারা তো জানেন নাহিদ ইসলামদের বরাবরের ভীষণ আপত্তি ১/১১ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার এসব শব্দের প্রতি। কাজেই তারা যখন সে কথা জিজ্ঞেস করেছেন তখনও বোঝা গেল যে নীরব ছিলেন ডক্টর ইউনূস। আইন উপদেষ্টা আসিফ নজরুল নাকি তাদেরকে বলেছেন, আমি ডেইলি স্টারে দেখছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকারের তো এখন কোনো সুযোগ নাই, সেটাও জুলাই